স্টুডেন্টস লাস্ট ক্লাস আমরা প্রপোজিশনস কমপ্লিট করেছিলাম। প্রপোজিশনসের যে শিটটা এখনও গ্রুপে আপলোড করা আছে সেই শিটের 1 থেকে 17 পর্যন্ত আনসার করে দিয়েছিলাম, আর 18 থেকে 30 পর্যন্ত নতুন করে প্রপোজিশনসগুলো শিখেছিলাম, যে ভার্বসগুলোর জন্য কী কী প্রপোজিশনস হবে, এবং হোমওয়ার্ক দিয়েছিলাম, বলেছিলাম এগুলো বাসায় করে রেখো। আর সাথে মনে হয় একটা নাকি 2টা জানি ন্যারেশন করেছিলাম। ওকে, আর আজকে প্রথমে সে 18 থেকে 30 প্রেপোজিশন 18 থেকে 30 আনসার করে দিব, সাথে নতুন আর কিছু ওয়ার্ডস নিয়ে আলোচনা করব প্রেপোজিশনসের, এরপর ন্যারেশনে আনসারে যাব। ঠিক আছে, তাহলে প্রথমে 18 থেকে 30 প্রেপোজিশনের যে শিটটা গ্রুপে ইতিমধ্যে আপলোড করা আছে সেই শিটটা দেখো, সেখানে 18 থেকে 30 আমরা আনসার করছি। ওকে, নাম্বার 18, শি ডাজ নট স্পায়ার। আমরা বলছিলাম যে স্পায়ার টু, স্পায়ার ফর, স্পায়ার আফটার নানা রকম ইউজ হয়, তারপরও সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে স্পায়ার টু, কোনো কিছু পাওয়ার জন্য উচ্চ আকাঙ্ক্ষা থাকা। সো শি ডাজ নট স্পায়ার টু, টু দাও, আফটার বা ফর দিও না, টু দাও। শি ডাজ নট স্পায়ার টু রিচেস। ওকে, শি ফিলস প্রাউড ফর বিং ব্লেসড উইথ। আমরা দুইটা ওয়ার্ড দেখেছিলাম, ব্লেসড উইথ, এন্ডাউড উইথ, ENDOWED, এন্ডাউড উইথ, ব্লেসড উইথ না, আশীর্বাদান্বিত হওয়া, কোনো গুণে গুণান্বিত হওয়া। ব্লেসড উইথ আর টেকনিক্যাল নলেজ। শি ইজ অলওয়েজ কশিয়াস অফ, কশিয়াস অ্যাডজেক্টিভ, সতর্ক। এটা নাউনটা আমরা দেখেছিলাম কশনস, লাস্টে ইউর জায়গায় অ্যান হয়ে যেত, সেটা কশনস এগেনস্ট, কশিয়াস অফ। তাহলে শি ইজ অলওয়েজ কশিয়াস অফ আর ডিউটিস। 21, a poor man suffers from, এটা আমরা পারি। দেন 22, he is destitute of। আমরা বলছিলাম destitute আর deprived দুটাই সেম মিনিং দেয়, অনেকটা বঞ্চিত হওয়া বা শূন্য বা ছাড়া থাকা বুঝায়। সো destitute of, পরেরটাও deprived of। 23, 24, 22, 23, 24, but he is contented with। শিখেছিলাম কন্টেন্টেড এবং স্যাটিসফাইড দুইটাই উইথ দিয়ে করতে হয়, কন্টেন্টেড উইথ, স্যাটিসফাইড উইথ। ওকে, 27, সো উই শুড নট রান আফটার। এবং এই রানের সাথে আমরা গত ক্লাসে অনেকগুলো প্রেপোজিশন দেখেছিলাম, যে রান আফটার মানে কোনো কিছুর পেছনে ছোটা। আমরা দেখেছিলাম রান ডাউন, রান ডাউন মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া। আমরা দেখেছিলাম রান অ্যাক্রস, কারোর সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়া। আমরা দেখেছিলাম রান ইনটু, কোনো কিছুতে পতিত হওয়া না। সো এরকম রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া না। সো এরকম অনেকগুলো ওয়ার্ড একসাথে করছিলাম। রান আফটার, এখানে কোনটা দেবো? সো উই শুড নট রান আফটার। 28, সামটাইমস ইট মে ব্রিং। আমরা ব্রিং নিয়েও দুটো পেয়েছিলাম, একটা হচ্ছে ব্রিং আউট, একটা হচ্ছে ব্রিং অ্যাবাউট। ব্রিং আউট মানে হচ্ছে কোনো কিছু বয়ে আনা, কোনো কিছু বের করা, সেটা মিছিল, শোভাযাত্রা এরকম হতে পারে। আর ব্রিং অ্যাবাউট হচ্ছে বয়ে আনা। সো সামটাইমস ইট মে ব্রিং অ্যাবাউট সাম, ব্রিং অ্যাবাউট। ওকে, 29, উই অল শুড বি কন্টেন্টেড। অলরেডি একবার হয়ে গেছে, উইথ দিয়ে করে দাও, কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ। অ্যান্ড 30, বিফোর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বাংলাদেশ ওয়াজ নোন। এই নোনের জন্য আমরা বেশ কিছু ওয়ার্ড দেখছি, 3টে দেখছিলাম। আমরা দেখেছিলাম নোন টু, আমরা দেখেছিলাম নোন বাই, আর দেখেছিলাম নোন ফর। নোন টু মানে হচ্ছে কারো কাছে পরিচিত হওয়া, নোন বাই মানে হচ্ছে কারো দ্বারা, মানে কারো নামে। তুমি তোমার বাবার নামে পরিচিত, তুমি তোমার মায়ের নামে পরিচিত এলাকায়, বা তুমি তোমার পরিবারের নামে পরিচিত এলাকায়, তাই নোন বাই। আর নোন ফর হচ্ছে কোনো কিছুর জন্য বিখ্যাত হওয়া, নোন ফর। এটা গেল 30। তারপর 31, 32 কোথায় চলে গেল বুঝলাম না, সরাসরি 35-ই চলে আসছে। ওকে, এরপর যেগুলো আছে 35 বলছে, যেটা 35 থেকে যেগুলো আছে সেগুলো আমরা বোর্ডে লিখেছি, কেমন? তাহলে বোর্ডের থেকে শুরু করি। ওকে, নিয়ম জানো যে তুমি খাতায় লিখে ফেলছো ওয়ার্ডসগুলো, এরপর আমি যখন প্রেপোজিশন বুঝাবো তুমি লিখবা না, তুমি শুধু শুনে যাবা, মুখস্থ করবা, তারপর তুমি পরে লিখতে শুরু করবা। ওকে, আপাতত তোমার কাজ হচ্ছে শুধু ওয়ার্ডগুলো লিখে ফেলা। ওকে, বার, প্রতিবন্ধকতা। বার মানে প্রতিবন্ধকতা বা বাধা। ওকে, এখন এই বার শব্দটা দুইটা ফর্ম হতে পারে, এটা নাউনও হতে পারে, এটা ভার্বও হতে পারে। এখন যদি এটা নাউন হয় তখন এটার জন্য দিবা টু, আর যদি এটা ভার্ব হয় তখন এটার জন্য হবে ফ্রম, বার টু, বার ফ্রম। ওকে, আচ্ছা,
এবার এই বারের সাথে আর কিছু ওয়ার্ড লিখে রাখি আমরা, যেগুলো আমরা হয়তো পরের কোনো শিটে আবার পাবো। HINDER হিন্ডার, HINDER হিন্ডার, HINDRANCE hindrance, IMPEDE impede, IMPEDIMENT impediment, OBSTRUCT obstruct, আর নাউন হিসেবে পাওয়া যায় OBSTACLE obstacle, আর একই রকমভাবে BAR বার। ওকে, এখন বৈশিষ্ট্য হচ্ছে বাম সাইডে যেগুলো লিখেছি এগুলো সবগুলো হচ্ছে ভার্ভ, আর ডান সাইডে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে নাউন, এগুলো নাউন আর এগুলো ভার্ভ, এই হচ্ছে বৈশিষ্ট্য। ওকে, এবং এই সবগুলোর মানে হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা, বাধা বা প্রতিবন্ধকতা। কেমন? যদি নাউন হয় সেক্ষেত্রে নাউনগুলোর জন্য প্রপোজিশন দিবা টু, hindrance to, impediment to, obstacle to, bar to. It is an obstacle to, it is an impediment to, it is a hindrance to, it is a bar to success. এটা গেল যদি তুমি নাউনগুলো ইউজ করো। আবার যদি তুমি এই নাউনগুলোর ভার্ভ ইউজ করো, it hinders, it impedes, it obstructs, it bars, তখন আসবে from। যদি ভার্ভ হিসাবে ইউজ করো তখন এগুলোর জন্য প্রিপোজিশন ইউজ করবা ফ্রম। ওকে, তাহলে একসাথে সিনোনিমও শিখলা এবং একই সাথে তুমি প্রপোজিশনসগুলো শিখে নিলা। কেমন? তাহলে চারটা একসাথে শেখা হয়ে গেল। তাহলে হিন্ড্রেন্স একটা, ইম্প্যাডিমেন্ট, অবস্ট্যাকল, বার, চারটা। হিন্ড্রেন্স, ইম্প্যাডিমেন্ট, অবস্ট্যাকল, বার, তিনটা, চারটা, এগুলো হচ্ছে নাউন। হিন্ড্রেন্সের ভার্ব হচ্ছে হিন্ডার, অবস্ট্যাকলের ভার্ব হচ্ছে অবস্ট্রাক্ট, দেন ইম্পেডিমেন্টের ভার্ব হচ্ছে ইম্পিড, আর বারের ভার্ব হচ্ছে বার। সো টু অ্যান্ড ফ্রম যদি নাউন হয়, যদি নাউন হয় আমি ব্র্যাকেটে লিখে রাখলাম, নাউন হলে টু, আর যদি ভার্ব হয় তাহলে ফ্রম। স্টিক, এটা আমরা আগেও করেছি, স্টিক টু, অ্যাডিয়ারের সাথে আমরা করেছিলাম, মনে আছে কিনা যায় না। অ্যাডিয়ার টু, স্টিক টু, গ্লু টু, ক্লিং টু, নাছর বান্দার মতো লেগে থাকা, কোনো কিছুর সাথে আঠার মতো লেগে থাকা, স্টিক টু। সাকসিড ইন, কোনো কিছুতে সাফল্য লাভ করা, হি সাকসিডেড ইন। কেমন? এগুলো এখন লিখিও না, কেমন? এখন লিখিও না, জাস্ট শুনে যাও, দেখে যাও, গেল। সো সাকসিড ইন, কোনো কিছুতে সফল হওয়া বা সাফল্য লাভ করা। ফন্ড অফ, ফন্ড অফ মানে হচ্ছে কোনো কিছু প্রিয় হওয়া, হি ইজ ফন্ড অফ মিউজিক, আই এম ফন্ড অফ মিউজিক। ওকে, কোনো কিছু প্রিয় হওয়া, আমার খুব ভাল লাগে, ফন্ড অফ। ডেরাইভ, কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া বা জাত হওয়া, ডেরাইভ ফ্রম, দিস ওয়ার্ড ডিরাইভস ফ্রম, এভাবে বলে আমরা, দিস ওয়ার্ড ডিরাইভস ফ্রম, কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া বা সৃষ্টি হওয়া। কনসার্ন নিয়ে দুইটা পাবা, কখনো পাবা কনসার্ন অ্যাবাউট, আবার কখনো পাবা কনসার্ন উইথ, কনসার্ন উইথ। এখানে একটা জিনিস খেয়াল করবা, কনসার্ন অ্যাবাউট হয় যখন তুমি ফিয়ার কিংবা ওয়ারি বুঝাও, উদ্বিগ্ন, কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন, কনসার্ন অ্যাবাউট। আর তুমি যদি কোনো কিছুর সাথে ইনভলভ থাকো, যুক্ত থাকো, তখন কনসার্ন অ্যাবাউট। যেমন ধরো, our parents always remain, our parents always remains concerned about our safety. আমাদের পিতামাতা সবসময় আমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকেন। হ্যাঁ, তুমি বাইরে গেছো, রাতে 8টা 9টা বেজে আছে, তুমি ঢুকছো না, সো ইয়োর প্যারেন্টস বিকাম কনসার্নড অ্যাবাউট ইউ, কনসার্নড অ্যাবাউট, দ্যাট মিনস তোমার ব্যাপারে উদ্বিগ্ন হচ্ছেন, ভয় পাচ্ছেন। আর ধরো কোনো একটা কিছুর সাথে তুমি যুক্ত না, কিন্তু কেউ তোমাকে জড়িয়ে নানা ধরনের কথা বলছে, তুমি তখন বলছো আই এম নট কনসার্ন উইথ দিস, আই এম নট কনসার্ন উইথ দিস, মানে আমি এটার সাথে যুক্ত নই, আই এম নট ইনভলভড ইন, যেটাকে বলি আর কি না, কনসার্ন উইথ। তাহলে কনসার্ন নিয়ে দুইটা পাবো, কনসার্ন অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকা, আর কনসার্ন উইথ হচ্ছে কোনো কিছুর সাথে যুক্ত থাকা বা না থাকা। কনভারসেন্ট উইথ, কনভারসেন্ট উইথ, কনভারসেন্ট উইথ মানে হচ্ছে কোনো কিছুর সাথে পরিচিত থাকা, ফ্যামিলিয়ার টু যেরকম হয়, কনভারসেন্ট উইথ কোনো কিছুর সাথে পরিচিত, না, কনভারসেন্ট উইথ, আই এম নট কনভারসেন্ট উইথ।
কনাইভস অ্যাট, কনাইভস অ্যাট মানে হচ্ছে ওই আমরা ব্লাইন্ড টু বলে একটা ফ্রেজ করেছিলাম, যা হোক এটা অন্য শীটে আসবে, ব্লাইন্ড টু, ব্লাইন্ড অফ, উইঙ্ক অ্যাট করেছিলাম না, মানে হচ্ছে দেখেও না দেখার ভান করা। এখন কেউ একজন তোমাকে ভীষণ পছন্দ করে, ফলে তোমার দোষ ত্রুটিগুলো তার চোখে পড়ে না, তখন সে বলতে পারে যে হি অর শি কনাইভস অ্যাট ইয়োর ফল্ট, কনাইভস অ্যাট ইয়োর ফল্ট, অর্থাৎ দেখেও না দেখার ভান করা, তোমার দোষ ত্রুটির প্রতি অন্ধ থাকা, কনাইভস অ্যাট। অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু অনুসারে, কোনো কিছু অনুসারে বা অনুযায়ী। তবে এই অ্যাকর্ডিংটা আবার একটু দেখো, যদি এটা অ্যাকর্ডেন্স হয়, ACCORDANCE অ্যাকর্ডেন্স হয়, তখন কিন্তু উইথ হয়ে যায়, ইন অ্যাকর্ডেন্স উইথ। ওকে, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডেন্স উইথ, সো একটু ডিফারেন্ট আছে। দেখো রেসপেক্ট, এটা নিয়ে একটু ঝামেলা আছে। ধরো তোমাকে এরকম একটা সেন্টেন্স দেওয়া হলো, হি শোস রেসপেক্ট ড্যাশ মি, আবার হি হ্যাজ নো রেসপেক্ট ড্যাশ মি। তাহলে হি শোজ রেসপেক্ট ড্যাশ মি, হি হ্যাজ নো রেসপেক্ট ড্যাশ মি। এখন এইখানে হবে হি শোজ রেসপেক্ট টু মি আর হি হ্যাজ নো রেসপেক্ট ফর মি। পার্থক্যটা হচ্ছে, যদি রেসপেক্টের আগে শো করা বোঝায়, কোনো কিছু দেখানো বোঝায়, তখন তুমি প্রিপোজিশন নিচ্ছ টু। হি শোজ রেসপেক্ট টু মি, তিনি আমার প্রতি সম্মান দেখান বা সে আমার প্রতি সম্মান দেখায়, আমার প্রতি টু। কিন্তু আমার জন্য তার কোনো সম্মান নেই, আমার প্রতি তার কোনো সম্মান নেই, বাংলায় বলতে পারি, বাংলায় বলতে পারি, কিন্তু ইংলিশে লিখতে পারি না। ইংলিশে হি হ্যাজ নো রেসপেক্ট ফর মি। যেরকম আমরা অনেক সময় বলি না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এই ক্ষতিকর শব্দটা যখন তুমি ইউজ করো ইনজুরিয়াস কিংবা হার্মফুল, তখন কিন্তু জন্য শব্দটার জন্য যে প্রেপোজিশন ফর আসে, তুমি সেটা ইউজ করতে পারো না। স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর আওয়ার হেলথ, স্মোকিং ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, তুমি বলো না, তুমি কি বলো? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ, স্মোকিং ইজ হার্মফুল টু আওয়ার হেলথ। তাহলে হার্মফুল টু, হার্মফুল বা ইনজুরিয়াস টু ইউজ করি যখন আমরা বুঝাচ্ছি কিন্তু জন্য। ঠিক একই রকমভাবে এখানেও হয়ে যায় ঝামেলাটা, হি হ্যাজ নো রেসপেক্ট ফর মি, আমার জন্য তার কোনো সম্মান নেই, এখানে প্রতি আসবে না, কেমন? সো টু আসবে না। হ্যাঁ, তুমি যদি দিতে ইচ্ছে করে সেটা তোমার ব্যাপার, কারণ তোমাদের মধ্যে অনেকেরই কিছু ব্যাপার স্যাপার লক্ষ্য করা আছে যে আমি যে আনসারটা বলছি সেটার অ্যান্টি একটা আনসার দিচ্ছে, যে এটা এরকম ওরকম সেরকম। আরে তোকে যখন কোনো আনসার যখন আমি বলি তখন অনেক ভেবে চিন্তেই তো বলি, তাই না? তাহলে ওইটার জন্য আবার অ্যান্টি একটা আনসার দেয়া বা জিজ্ঞেস করা, হোয়াট ডাজ ইট মিন? সো সেই জন্য বলছি যে শো রেসপেক্ট টু হয়, শো থাকলে টু হবে, আর শো ছাড়া অন্য যে কোনোটা থাকলে তখন ফর দিয়ে করে দিও, রেসপেক্টের জন্য ফর, তাহলে টু বা ফর দিয়ে করো। ওকে, রেসপেক্ট টু, রেসপেক্ট ফর। কারণ তোমরা এক একজন এক এক জায়গা থেকে আসছো তো, আর 9-10-এ এক একজন এক এক জায়গায় পড়েছো, ফলে এক এক রকম শিখেছো। কারণ আমি যেটা শেখাচ্ছি বা আমি যেটা জানি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি শুদ্ধ হিসাবে জানি সেটাই তোমাদেরকে দেখানো হয়। এখন এর বাইরে যদি তোমার কোনো প্রশ্ন থাকে, স্যার এটা না হয়ে এটা কেন হচ্ছে, হ্যাঁ সেটা জিজ্ঞেস করতে পারো, এটা না হয়ে এটা কেন হচ্ছে। কিন্তু যদি বলো যে স্যার ওখানে তো ওটা দেখেছি, আরে বাবা ওখানে কি দেখেছো, সেটা কোনো উত্তর হতে পারে না। কারণ গুগলকে কখনো তুমি সবসময় 100% কারেক্ট বলতে পারো না। কারণ তুমি যখন গুগলে কোনো কিছু সার্চ দাও, তখন দেখবা তোমাকে উপরে একটা লাইন দেখায় যে এত সেকেন্ডের মধ্যে এতগুলো আনসার বের করে দিয়েছে। তুমি একটা প্রশ্ন করলা যে কননাইভসের সাথে অ্যাড হবে না উইথ হবে, তুমি একটা প্রশ্ন করলা, এখন সাথে এটা যখন লিখলা কননাইভস অ্যাড আর উইথ, এর সাথে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলা না, সাথে দেখবা ওরা অনেকগুলো উত্তর দিচ্ছে, কেমন? এবং সেই উত্তরগুলো আবার কি করে, ওই কত সেকেন্ডের মধ্যে কত হাজার কত লক্ষ উত্তর তোমার সামনে তারা প্রেজেন্ট করতে পারছে সেটাও কিন্তু দেখিয়ে দেয়। তাহলে আসলে গুগল যেটা করছে সেটা হচ্ছে এই কননাইভস নিয়ে কে কি বলেছে সেটাই তোমার সামনে উপস্থাপন করছে, কে কি বলেছে। এবার কোনো ডিকশনারিতে কি বলা আছে, অমুক লোকটা কি বলেছে, অমুক গল্পে এই কননাইভস ওয়ার্ডটা কীভাবে ইউজ করেছে, সো নানা রকম উত্তর তোমার সামনে তুলে দিচ্ছে।
তাই গুগলকে তুমি পারফেক্ট আনসার কখনোই বলতে পারো না। হ্যাঁ, গুগল থেকে তুমি ইনফরমেশন নিতে পারো, একটা জিনিসের বিভিন্ন দিক দেখতে পারো যে হ্যাঁ এই ওয়ার্ডটাকে এভাবেও ব্যবহার করা যায়, এই ওয়ার্ডটাকে এভাবেও ব্যবহার করা যায়, এক একজন এক একভাবে ব্যবহার করছে। কিন্তু সমস্যা হচ্ছে যখন তুমি পরীক্ষার খাতায় লিখতে যাচ্ছ তখন এক্সামিনার, তখন তো উনি আর গুগল ঘেটে আনসারটা করবেন না, তিনি তার সামনে যে গ্রামার বই আছে আর তার সামনে যে ডিকশনারি আছে সেই ডিকশনারি থেকে তিনি ওয়ার্ডের প্রিপোজিশনসগুলো বের করে সেটাই আনসার দিবেন। সো সেজন্য মোটামুটি আমি যতগুলো জানি বা আমি যতটুকু শুদ্ধ মনে করি সেগুলোই তোমাদেরকে প্রিপোজিশন হিসেবে দেখানো হয়, সেগুলোই তোমাদেরকে ন্যারেশনে উত্তর দেওয়া হয়। আর ন্যারেশনের বিষয় যখন আসছে আজকে একটু কথা বলবো পরে যখন আমরা ন্যারেশন অংশে যাব। তাহলে চলো আবার করি। বার টু এটা কখন হবে যদি বার শব্দটাকে আমরা নাউন হিসেবে ইউজ করি, বার টু। আর বার ফ্রম কখন হবে যখন এটাকে ভার্ব হিসেবে ইউজ করব। আর বার মানে হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা, তাহলে কোনো কিছুর জন্য বাধা বার টু, আবার কোনো কিছু বাধা দেয় বার ফ্রম। স্টিক টু নাছোড় বান্দার মতো লেগে থাকা, কেমন? সাকসিড ইন কোনো কিছুতে সফল হওয়া, ফন্ড অফ প্রিয় হওয়া, কোনো কিছু পছন্দ করা, প্রিয় হওয়া। ডেরাইভ ফ্রম, ডেরাইভ ফ্রম মানে হচ্ছে উৎপন্ন হওয়া, সৃষ্টি করা, ডেরাইভ ফ্রম। কনসার্ন অ্যাবাউট উদ্বিগ্ন, আমি তোমার বিষয়ে উদ্বিগ্ন, আই এম কনসার্ন অ্যাবাউট ইউ, উদ্বিগ্ন। আর কনসার্ন উইথ কখনো হয় কোনো কিছুর সাথে যুক্ত, আই এম কনসার্ন উইথ দিস, আমি এটার সাথে যুক্ত। ইনভলভ কনভার্সেন্ট উইথ কোনো কিছুর সাথে পরিচিত। নাইভস অ্যাট দেখেও না দেখার ভান করা, অথবা অন্ধ সাজা, অন্ধ সাজা, সে সত্যিকার অন্ধ না, সে অন্ধ সাজতেছে, তুমি একটা অন্যায় করছো আমি দেখতে পাচ্ছি, তারপর আমি এমন ভান করছি যে তুমি আসলে করছো না। সো আমরা নাইভস অ্যাট ইউজ করি। অ্যাকর্ডিং টু অনুসারে বা অনুযায়ী, যেখানে অ্যাকর্ডেন্স উইথ হয়ে যায়। রেসপেক্ট টু যদি শো আসে, কারো প্রতি প্রদর্শন করছো তখন শো রেসপেক্ট টু। আবার এই রেসপেক্টের আগে যদি শো ছাড়া অন্য ভার্ব দেয় তখন আমরা ফর ইউজ করি। ওকে, আচ্ছা এবার মুখস্থ করব। তাহলে আমার সাথে সাথে বলবা, আমার সাথে সাথে অবশ্যই জোরে মুখে আওয়াজ করে করে বলবা, না হলে মুখস্থ হবে না। ওকে, বার টু, বার ফ্রম, স্টিক to, succeed in, fond of, derive from, concerned about, concerned with, conversant with, connives at, according to, respect for. আবার respect to, respect for, according to, connives at, conversant with, concerned about, concerned with, derive from, fond of, succeed in, stick to, bar to, bar from। একবার গেল, আরেকবার করি। bar to, bar from, stick to, succeed in, fond of, derive from, concerned about, concerned with, conversant with, connives at, according to, respect for। আবার respect to, respect for, according to, connives at, conversant with, concerned about, concerned with, derive from, fond of, succeed in, stick to, bird to, bird from। দুইবার পড়া হয়েছে, দ্যাট মিনস আমাদের মুখস্থ হয়ে গেছে। এবার আমরা চেষ্টা করব এটা না দেখে বলার জন্য। তোমাদের তো সমস্যা নাই, তোমরা চাইলে ভিডিওটাকে একটু রিওয়াইন্ড করে আবার দেখতে পারো। সো এগুলো মুছে দিলেও এখন প্রবলেম হবে না, তুমি লিখে রাখতে পারবা। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। কি বলে? বার টু, বার ফ্রম, স্টিক to, succeed in, fond of, derive from, concerned about, concerned with, conversant with, connives at, according to, respect for। আরেকবার respect to, respect for, according to, connives at, conversant with, concerned about, concerned with, derive from, fond of, succeed in, stick to, bird to, bird from। ডান। ওকে, তাহলে তোমরা এখন করে ফেলতে পারবা 48 পর্যন্ত করে ফেলো, তাহলে আর 9-10টা থাকবে, ওগুলো আগামী ক্লাসে হয়ে যাবে। 48 পর্যন্ত করে ফেলো, 9-10টা থাকবে, আগামী ক্লাসে বাকিটা হবে। আচ্ছা, এবার ন্যারেশনে আসো। বারবার নিষেধ করা সত্ত্বেও একটা জিনিস ঘটছে, আমি এরপর থেকে এই জিনিসটাকে কমপ্লিটলি ইগনোর করা শুরু করব। আমি আজকে অ্যানাউন্সমেন্টে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা এটা না করো, কারণ করলে এরপর থেকে আমি কমপ্লিটলি ইগনোর করব।
সেটা হচ্ছে আমি বারবার বলেছি, একদম প্রথম ক্লাস থেকে বলেছি, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, ক্লাসের কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন থাকে, গত ক্লাসে ন্যারেশন করলাম, ন্যারেশন করার পর কমেন্ট সেকশন দেওয়া হলো, তাহলে তোমার যখন প্রশ্ন থাকবে তুমি কমেন্ট সেকশনে করবা। এবং আমি দেখলাম একটা ছেলে, ত্রিদীপ দত্ত আইডি, সম্ভবত নাম পুরুজিৎ, ওর আসল নাম মনে হয় পুরুজিৎ, সে প্রশ্ন করেছে, আমি তার প্রশ্নগুলো উত্তর দিয়েছি, কমেন্ট সেকশনে উত্তর দিয়েছি। কিন্তু আরও বেশ কয়েকজন তারা কমেন্ট সেকশনে প্রশ্ন না করে তারা মেসেঞ্জারে প্রশ্ন করছে। কেন বাবা, কমেন্ট সেকশনে প্রশ্ন করতে তোমার সমস্যাটা কী? তুমি প্রশ্ন করলে, আমি বলেছি বারবার যে কমেন্ট সেকশনে প্রশ্ন করলে অনেকে হয়তো প্রশ্ন করতে লজ্জা পায়, তোমার প্রশ্নটা হয়তো তারও প্রশ্ন, তুমি প্রশ্ন করলে সেও অন্তত তার উত্তরটা পায়। আর মেসেঞ্জারে পার্সোনালি ওই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করার কী দরকার আমি বুঝি না। সো ক্লাসের উপর, আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি এটার উপর তুমি যদি আমাকে মেসেঞ্জারে কোনো প্রশ্ন জিজ্ঞেস করো, আমি মেসেজ সিন করব কিন্তু কোনো আনসার দিব না। আমি তোমাকে স্ট্রেইট বলে দিচ্ছি কথাটা। তোমার যে কোনো প্রশ্ন সেটা অবশ্যই কোথায় আসবে, সেটা কমেন্ট সেকশনে আসবে। আমি তোমার সাথে ক্লাসের বাইরে, ক্লাসের কমেন্ট সেকশনের বাইরে অন্য কোনো ধরনের আড্ডা দিতে চাই না। এবং প্লিজ ডোন্ট টেক মি লাইক দ্যাট। আমাকে ওরকম মনে করো না যে মেসেঞ্জারে বসে বসে তোমার সাথে আড্ডা দিতে আমার খুব ভাল লাগে। সো মেসেঞ্জারে তোমার খুব ইম্পর্টেন্ট কিছু যদি না থাকে তুমি আমাকে নক দিবা না, মেসেঞ্জারে নক দিবা না। মেসেঞ্জারে তুমি আমাকে তখনই জিজ্ঞেস করবে যখন খুব ইম্পর্টেন্ট কিছু। যেমন আজকে সকালে একটা ছেলে আমাকে একটু মনে করিয়ে দিল যে তাদের ক্যান্টনমেন্ট পাবলিকের সিলেবাস দিয়েছে, নোটসগুলো কখন দিব। সো আমি তাকে আনসার করছি, হ্যাঁ এই ধরনের ইস্যুগুলো নিয়ে কথা বলো, আই এম অলওয়েজ অ্যাভেলেবল অন মেসেঞ্জার। কিন্তু ক্লাসের কোনো প্রশ্ন নিয়ে তুমি কমেন্ট সেকশনে প্রশ্ন না করে মেসেঞ্জারে প্রশ্ন করবা, আই অ্যাম নট গোয়িং টু আনসার। আজকে ক্লাসের পর থেকে আমি আনসার করব না, মেসেঞ্জারে আনসার দিব না আমি, ঠিক আছে? কারণ আনসারটা সবারই জানা দরকার, আনসারটা সবারই দেখা দরকার। তোমার সাথে আমার কী কথা হচ্ছে সবারই সেটা জানতে হবে। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এটা খুব ইডিওটিক মনে হচ্ছে আমার, যে এখন বাজে, আমার ঘড়িতে এখন বাজে আড়াইটা বাজে, আজকে মঙ্গলবার, 2:30 বাজে আমি যখন ভিডিওটা শ্যুট করছি, ঠিক 1:30 বাজে 1:30 মেসেঞ্জারে আমাকে একজন জিজ্ঞেস করছে, স্যার ওই ন্যারেশনের ওই আনসারটা কী হবে? তাহলে ক্লাস হলো রোববার 1 বাজে ভিডিওটা ডিলিট করেছি, রোববার 1 বাজে আমি কমেন্ট সেকশন দিয়েছি, সেই কমেন্ট সেকশনটা আমি ডিলিট করেছি সোমবার, মানে গতকাল রাত 1 বাজে। তাহলে ক্লাস হওয়ার 24 ঘন্টা পর্যন্ত কমেন্ট সেকশন ছিল। সে ওই 24 ঘন্টা পার হয়ে আজকে দুপুর 1:30 বাজে এসে আমাকে জিজ্ঞেস করে ওই ক্লাসের ওই প্রশ্নটা কী ছিল। কেন? তুমি গত 24 ঘন্টায় সময় পাও নাই এই প্রশ্নটা করার। কমেন্ট সেকশনটা তাহলে আমি দিচ্ছি কেন? কমেন্ট সেকশনটা আমি দিচ্ছি কেন? তোমার যখন খুশি তখন প্রশ্ন করার না, তোমাকে অবশ্যই ডিসিপ্লিন হতে হবে। কারণ লেখাপড়াগুলো শিখে কোনো লাভ নাই স্যার, এইসব লেখাপড়াগুলো শিখে কী হবে? এই কনভার্সেন্ট উইথ হবে, কননাইভস অ্যাট হবে, শিখে কী হবে? তুমি 1 লাইন 2 লাইন ইংলিশ শিখতে পারবে। আসল যেটা দরকার সেটা হচ্ছে লাইফের ডিসিপ্লিন, শৃঙ্খলা। তুমি যখন জবে যাবা, অফিস করবা, তখন ওই জব অফ টাইমের ভেতরেই তোমাকে যাবতীয় কাজ শেষ করতে হবে। তুমি তার বাইরে গিয়ে কাজ করলে সেটা তোমার বাসায় নিয়ে গিয়ে কাজ করবা, কিন্তু তোমার অফিস বা তোমার বস তোমার জন্য ওয়েট করবে না। সো তোমাকে ডিসিপ্লিন বানানোটাও আমার ইচ্ছে বা আমার প্ল্যান। আর সেজন্যই ওই 24 ঘন্টা কমেন্ট সেকশন মানে ওই 24 ঘন্টায় তোমার যাবতীয় ক্লাস নিয়ে যাবতীয় প্রশ্ন থাকবে, তুমি ওই 24 ঘন্টায় কমেন্ট সেকশনে করবা। তাহলে দুইটা জিনিস ফর গড সেক এখন থেকে মনে রাখবা। একটা হচ্ছে ক্লাস বিষয়ক কোনো প্রশ্ন আমাকে মেসেঞ্জারে করবে না, যা প্রশ্ন করা সব কোথায় করবে? কমেন্ট সেকশনে করবে। এবং মেসেঞ্জারে আড্ডা দেওয়ার কোনো দরকার নাই, আমি তোমাকে রিপ্লাইও দিব না এরপর থেকে, যদি আমি বিষয়টাকে ইম্পর্টেন্ট মনে না করি। হ্যাঁ, তোমার সিলেবাস দিয়েছে, তোমার নোটস দরকার, এইসব কিছু প্রশ্ন থাকলে অবশ্যই তুমি মেসেঞ্জারে আমাকে নক দাও, ইভেন ইউ ক্যান কল মি অলসো, মেসেঞ্জারে কল করো। কিন্তু ওই প্রশ্ন, যে প্রশ্ন ক্লাস অলরেডি হয়ে গেছে, আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, আমি কেন এত রুটলি কথাবার্তাগুলো বলছি, কারণ আজকে দুপুর 1:30টায় যে প্রশ্নটা আমাকে মেসেঞ্জারে করা হয়েছে সেটা ওই ত্রিদীপ দত্ত গতকালকেই কমেন্ট সেকশনে করেছিল। ক্রাইড নিয়ে একটা শব্দ, ক্রাইড শব্দটাকে কেন ইউজ করা হয়নি, ডক্টর এবং লিটল হ্যান্ডসের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছিল, তাহলে সেখানে একবার আমি তাকে এক্সপ্লেন করলাম, গেল গিয়ে। আজকে আবার দুপুরবেলা আরেকজন এসে প্রশ্ন করছে,
মেসেঞ্জারে স্যার এখানে ক্রাইড কেন হলো না, দ্যাট মিনস কি আমি সারাদিন বসে বসে শুধু ওই ক্রাইডের আনসারই করতে থাকবো। সো এটা ডোন্ট ডু ইট ওকে। তাহলে অবশ্যই তুমি যে কোনো প্রশ্ন করো ক্লাসের উপর, আমি তোমাকে প্রশ্ন না করতে বলছি না, একটু ক্লিয়ার থাকো। তোমার অবশ্যই প্রশ্ন থাকবে এবং তুমি প্রশ্নটা করবা। সেটা কোথায় করবা? তোমার হাতে 24 ঘন্টা সময় আছে। আগে ক্লাস হলে তো 1 ঘন্টাও সময় পাইতে না। আমি যদি ফিজিক্যালি ক্লাসে থাকতাম, যখন কোচিং ক্লাস হতো বা অফলাইন ক্লাস হতো, তখন স্যারে পড়িয়ে যেত, তুমি দেখে যেতা, লিখে যেতা, তখন প্রশ্নগুলো করার সময় তুমি পেতে না, কারণ ইনস্ট্যান্টলি তোমার মাথায় প্রশ্নগুলো আসতোও না। পরের দিন অন্য টপিকে চলে গেছে, ততক্ষণে তুমি আগের প্রশ্নটা ভুলেই গেছো। আর এখন তোমাকে প্রত্যেকটা ক্লাসের পর 24 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, চিন্তা করো, যা পড়িয়েছে চিন্তা করো, সেটার উপর কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা করো, সে প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এই জন্যই তো কমেন্ট সেকশনটা রাখা। সো এখন থেকে যা প্রশ্ন করবা অবশ্যই কমেন্ট সেকশনে করবা। যদি মেসেঞ্জারে কোনো প্রশ্ন করো, ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন করো, আমি সেগুলো সিন করব, বাট আই ওয়ন্ট আনসার দিব না সেটার। এক। আর দ্বিতীয়ত, ক্লাস রিলেটেড যে প্রশ্নটা থাকবে সেটা অবশ্যই ক্লাস ডিলিট হওয়ার পর 24 ঘন্টা, যেমন আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে রাত 1টা বাজে ভিডিওটা ডিলিট হবে, এবং আজকে রাত 1টা থেকে আগামীকাল বুধবার রাত 1টা পর্যন্ত কমেন্ট সেকশন থাকছে। তোমার আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এর মধ্যে করবা। এরপর আর এটা নিয়ে কোনো প্রশ্ন আমাকে করলে আমি আনসার দিচ্ছি না। ওকে, সো এই দুইটা একটু করো, কারণ তোমাকে ডিসিপ্লিন হতে হবে। আফটারঅল ওই একটা জিনিসই লাইফে ম্যাটার করে। আচ্ছা, এবার ন্যারেশনের শিটটাতে আমরা লাস্ট করেছিলাম প্যারা 10, উইল ইউ কাম টু মাই হাউস টুমরো ফ্রেন্ড আই আস্কড, এটা আমরা করেছিলাম। আজকে প্যারা 11টা করবো। প্যারা 11টা করার আগে এটা একটু বোর্ডে লিখি, কারণ তোমাদের অনেকের এই প্যারাটা বা এটা নিয়ে ওই গত ক্লাসে সে লিটল হ্যান্স এবং ডক্টরের যে ন্যারেশনটা ছিল প্যারা নাম্বার 8, সেটা নিয়ে তোমাদের কিছু প্রশ্ন, ওই ত্রিদীপ তো একটা প্রশ্ন করেছে, বা ত্রিদীপ বা পুরুজিৎ কোন নাম যেটা আইডি ছিল, সে তো প্রশ্ন করেছে, তাকে ওখানে বুঝিয়েছি, সে কতদূর বুঝেছে আমি জানি না। পরে আজকে আবার দুপুরে আরেকজন প্রশ্ন করলো, সো একটু দেখানো দরকার। ওকে, আমি প্যারা 11টা একটু বোর্ডে লিখছি। প্যারা 11 কি বলছে দেখো, হোল্ড ইয়র টাং। লিখছি, আমি না লিখেও আনসার করতাম, লিখছি তোমাকে বোঝানোর জন্য, যদিও একটু সময় যাক, কিন্তু তোমাকে বোঝাতে হবে। হোল্ড ইয়োর টাং, হি মার্টার্ড গ্লেয়ারিং, GLARING, glaring fiercely, FIERCELY, fiercely in their face, okay. এরপর have you not read the writing on the door, writing on the door. ওকে, এটা গেল একটা। ওকে, we pray for Allah's pardon. We pray for Allah's pardon, cried the dervishes. Dervish to বুঝো না, cried the dervishes. Are our lives at your mercy. Our lives at your mercy. আচ্ছা, এবার কেন এই প্যারাটা লিখলাম? এই প্যারাটা লিখলাম কারণ এখানে মার্টার্ড শব্দটা কিভাবে ইউজ করব আমরা সেটা দেখব, আর সাথে এখানে ক্রাইড শব্দটা আছে যেটা ডক্টর এবং লিটল হ্যান্সের জন্যও আসছিল, সেটা দেখব। ওকে, এবার ফার্স্ট অফ অল দেখ, হোল্ড ইয়োর টাং, এখানে কার মধ্যে কথাবার্তা হচ্ছে? একটা কথা হচ্ছে, একটা বলছে কি হোল্ড ইয়োর টাং মানে হচ্ছে জিহ্বাকে ধরে রাখ, আসলে কি বলছে? চুপ থাকো। এই চুপ থাকো এটাকে আমরা বলি হোল্ড ইয়োর টাং। হি মার্টার্ড মানে হচ্ছে বীর করে বলা, বীর
মার্টেড, বিড়বিড় করে বলা। গ্লেয়ারিং ফিয়াসলি ইন দেয়ার ফেস, গ্লেয়ারিং মানে হচ্ছে তাকিয়ে, ফিয়াসলি মানে ভয়ঙ্করভাবে। তাহলে প্রচণ্ড রেগে কারোর দিকে তাকিয়ে সে বলল চুপ করো। ওকে, হ্যাভ ইউ নট রেড দ্য রাইটিং অন দ্য ডোর, দরজার উপর কী লেখা আছে তা কি তোমরা পড়োনি? এটা সে জিজ্ঞেস করলো। কাদেরকে জিজ্ঞেস করলো? দরবেশদেরকে। উই প্রে ফর আল্লাহস পার্ডেন, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আওয়ার লাইভস অ্যাট ইওর মার্সি, আমাদের জীবন তোমার দয়ের উপর নির্ভর করছে। ওকে, এই গেল কথা। এবার প্রথমে যে জিনিসটা দেখতে হবে, হোল্ড ইউর টাং হি মার্টার্ড গ্লেয়ারিং ফিয়াসলি ইন দেয়ার ফেস। এখানে দেখো এই হি মার্টার্ড পর্যন্ত দিলেই হতো, গ্লেয়ারিং দিয়ে এই অংশটা হচ্ছে সেই অংশ যেটাকে আমরা বলছিলাম বাক্যাংশ। আমরা লিটল হ্যান্ডস এবং ডক্টরের অংশও দেখছিলাম। দ্য ডক্টর ক্রাইড, ক্রাইড দ্য ডক্টর পুটিং হিজ হেড আউট অফ হিজ বেডরুম উইন্ডো, এরকম একটা লাইন ছিল। এবং আমরা বলছিলাম যে হ্যাঁ, এই পুটিং হিজ হেড আউট অফ হিজ বেডরুম উইন্ডো এটা না দিলেও হইতো, কিন্তু এরকম যখন এক্সট্রা অংশ দেয় তাহলে ওইটাকে প্রথমে লিখে ফেলতে হয়। তাহলে আমরা যখন এই প্যাসেজটাকে আনসার করব তখন কি দিয়ে শুরু করব? প্রথমে ওই গ্লেয়ারিং দিয়ে শুরু করব। গ্লেয়ারিং পুরাটা, গ্লেয়ারিং ফিয়াসলি ইন দেয়ার ফেস, comma, glaring fiercely in their face, comma, he muttered. He muttered an order. He muttered an order. Can hold your tongue. হোল্ড ইউর টাং, এটা কখনো রিকোয়েস্ট করা হয় না, চুপ করো না, এটা কখনো তোমরা কি দেয়ালের উপর কী লেখা আছে পড়ো নাই? আর এটা হচ্ছে আরব্য রজনীর আলিফ লায়লা গল্প থেকে নেয়া। সো সেখানেও এটা ছিল হোল্ড ইউর টাং, ঠিক আছে? সো এটা আদেশ, তাই আমরা কি দিচ্ছি দেখ, গ্লেয়ারিং ফিয়াসলি ইন দেয়ার ফেস, কমা, হি মার্টার্ড অ্যান অর্ডার, সে বিড়বিড় করে আদেশ করলো। হি মার্টার্ড অ্যান অর্ডার, এখানে মার্টার্ড ওয়ার্ডটা বাদ দিতে পারছি না। কেন পারছি না পরে বুঝবো। তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার গত ক্লাসে তো আপনি ক্রাইড ওয়ার্ডটা বাদ দিয়েছিলেন, আজকে এখানে মার্টার্ড বাদ দিচ্ছেন না কেন? হ্যাঁ, একটু ওয়েট করো, এই ক্রাইডটা যখন আসবে তখন গত ক্লাসে ক্রাইডের সাথে এই ক্রাইডের পার্থক্য বুঝাবো, তখন বুঝাবো ওটা কেন বাদ দিয়েছি, এটা কেন বাদ দিতে পারছি না। আর মার্টার্ড বিড়বিড় করে আদেশ দেওয়া যায়। সো গ্লেয়ারিং ফিয়াসলি ইন দেয়ার ফেস, কমা, হি মার্টার্ড অ্যান অর্ডার টু hold their tongue, to hold their tongue, কারণ ইয়র বলতে কাদের বুঝিয়েছে? দরবেশেস না, ওর প্লুরাল আছে, তাই টু হোল্ড দেয়ার টাং অ্যান্ড আস্কড, পরের লাইনটা যোগ করে দাও, অ্যান্ড আস্কড অক্সিলারি দিয়ে প্রশ্ন করেছে না, তাহলে আমরা কি দিয়ে যাব? ইফ। হ্যাভটা কোথায় চলে যাবে? সাবজেক্টের পর। ইউ মানে কে? দরবেশরা। ইফ দে, হ্যাভ হয়ে গেল কি? হ্যাড। ইফ দে হ্যাড নট read the writing on the door. ওকে, তাহলে এই জায়গায় একটু দেখো, মার্টার্ড, এই মার্টার্ড থাকলে আমরা মার্টার্ড বসাবো, সাথে কি করেছে সেটা। এখন ধরো এরকম করে বলছে সরি হি মার্টার্ড, এভাবে দিল সরি হি মার্টার্ড। সাধারণত এটাই হয় যে তুমি কোনো অন্যায় করছো, তারপর যখন তোমাকে খুব কড়া করে ধরা হয়েছে তখন তুমি আমি দুঃখিত, বিড়বিড় করে আমরা ক্ষমা চাই না, তখন তুমি এভাবে লিখতে পারো যে হি মার্টার্ড অ্যান অ্যাপোলজি। হি মার্টার্ড অ্যান অ্যাপোলজি, ক্ষমা চাওয়াটাকে আমরা অ্যাপোলজি দিয়ে প্রকাশ করতে পারি। এখানে হোল্ড ইউর টাংকে যেরকম অর্ডার দিয়ে প্রকাশ করেছো, ঠিক এরকম ক্ষমা চাওয়াকে অ্যাপোলজি দিয়ে করতে পারো। আর তুমি মার্টার্ড ওয়ার্ডটাকে তখন ইউজ করতে পারো, হি মার্টার্ড অ্যান অর্ডার। এখন প্রশ্ন হচ্ছে স্যার মার্টার্ড ইউজ করলেন কেন? করলাম কারণ এটা দ্বারা কিভাবে কথাটা বলছে সেটা বোঝাচ্ছে। আমি এই অর্ডারটা জোর গলায় লাউডলিও বলতে পারি, আবার মার্টার্ড বিড়বিড় করেও বলতে পারি। তাই এটাকে তুমি বাদ দিতে পারছো না, মার্টার্ড ওয়ার্ডটাকে তুমি বাদ দিতে পারছো না, কারণ মার্টার্ড মানে বিড়বিড় করে বলা। এখন আদেশটা বিড়বিড় করেও বলা যায়, আদেশটা জোর গলায়ও বলা যায়, তাই বাদ দিতে পারলাম না। ডান, এতদূর পর্যন্ত শেষ। তার লাইনটা কি হলো? গ্লেয়ারিং ফিয়াসলি ইন দেয়ার ফেস, কমা, হি মার্টার্ড অ্যান অর্ডার
টু হোল্ড দেয়ার ঠাং। অ্যাডভাইস দিস না বাবা, এখানে অ্যাডভাইস দিস না, কারণ পরবর্তীতে দেখো হ্যাভ ইউ নট রেড, তুমি কি দরজায় কী লেখা আছে পড়ো নাই, এটা অনুরোধ ছিল না, মূল গল্পে এটা আদেশের সুরে ছিল। সো টু হোল্ড দেয়ার টাং অ্যান্ড, তুমি প্রশ্ন করতে স্যার যদি আমি না বুঝি যে হোল্ড ইউর টাং এটা কি প্রশ্ন নাকি এটা রিকোয়েস্ট ছিল, তাহলে আর কিছু করার নাই। তুমি আমাকে এটাও প্রশ্ন করতে পারো স্যার এটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে, তাহলে এক্সক্লেমেটরি দিতে পারবো না, হ্যাঁ এগুলো প্রশ্নের খাতিরে প্রশ্ন করতে পারি, কারণ ডিরেক্ট স্পিচে আমরা অনেক কিছুই করতে পারি যেটা ইনডাইরেক্ট স্পিচে করা যাবে না। ডিরেক্ট স্পিচে, এটা তো ডিরেক্ট স্পিচ না, এটা তো তুমি যা খুশি তা করতে পারো, লেখক তার ইচ্ছা মতো যা খুশি করতে পারে, কিন্তু যখন তুমি সেটাকে ইনডাইরেক্ট করছো তখন তুমি পরীক্ষার খাতায় লিখছো এবং এক্সামিনার তোমাকে ওয়ার্ড টু ওয়ার্ড চেক করবে, আর তখন গিয়ে তুমি ধরা, কারণ এটা যদিও এক্সক্লেমেটরি চিহ্ন আছে, এখানে রসগোল্লাটা পড়ে নাই, যাই হোক এক্সক্লেমেটরি চিহ্ন আছে, আসলে কি বাক্যটা এক্সক্লেমেটরি? হোল্ড ইওর টাং, মুখ বন্ধ রাখো, না এটা এক্সক্লেমেটরি না, এটা ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে তুমি এক্সক্লেমেটরি চিহ্ন দিলা কেন, দিল কেন সেটা যিনি লিখেছেন তিনি জানেন, কিন্তু আমাকে সেন্টেন্স কি মিনিং দিচ্ছে, আমাকে সেন্টেন্স মিনিং দিচ্ছে ইম্পারেটিভ, তাই আমাকে এখানে কি আনতে হয়েছে, অর্ডারটা আনতে হয়েছে। ওকে, আবার মার্টারিং শব্দটার কোনো আইনজি মানে অ্যাডভার্ব নাই, মার্টারিংলি, হি মার্টারিংলি অর্ডার্ড, হি অর্ডার্ড মার্টারিংলি, এরকম কিছু নাই, তাই আমরা হি মার্টার্ড অ্যান্ড অর্ডার দিয়ে করলাম। তাহলে এই ডোর পর্যন্ত শেষ আমাদের, এতটুকু পর্যন্ত আমরা করলাম। এবার উই প্রে ফর দ্য আল্লাহস পার্ডেন, এই অংশটা আমি এটা তাহলে মুছে দিচ্ছি। গ্লেয়ারিং ফিয়ার্সলি ইন দেয়ার ফেস, কমা, হি মার্টার্ড অ্যান অর্ডার টু হোল্ড দেয়ার ঠাং, he muttered an order to hold their tongue and asked if they had not read the blah blah blah. স্যার এখানে দের পর কি ব্র্যাকেটে দরবেশের দিয়ে দেওয়া দরকার আছে? না, দরকার নেই, কারণ কথাবার্তাগুলো কার কার মধ্যে হচ্ছে, হি সিঙ্গুলার, দরবেশেস প্লুরাল, তাহলে আমি যখন দে বলবো তখন দরবেশকে বুঝাচ্ছি, কারণ হি তো সিঙ্গুলার, হি যদি কিছু বলে তাহলে কাদেরকে বলবে, তাদের বললে তাহলে অবশ্যই দরবেশদেরকে বুঝাবে, তাই এখানে দের পর দরবেশ বা ডি আনার কোনো দরকার নাই। আমি এই লাইনটা মুছছি পরের লাইনটা করার জন্য। ওকে, এবার পরের লাইনটায় আসি। আমি উপরের লাইনটা মুছে দিচ্ছি, পরের লাইনটা রাখবো শুধু, কারণ এটার সাথে আমি ওই ডক্টর এবং হ্যান্সের লিটল হ্যান্সের লাইনটা একসাথে রাখবো সেজন্য। ওকে, তাহলে এখানে কি আছে, এটাতে 11-এ কি আছে, 11-এ আছে we pray for Allah's pardon, we pray for Allah's pardon, ওখানেও দেখ এক্সক্লেমেটরি চিহ্ন একটা দিয়ে রাখছে, মানে ইচ্ছা মতো সাবজেক্ট দিয়ে শুরু করছে এক্সক্লেমেটরি। we pray for Allah's pardon, cried the dervishes, our lives are at your mercy, আচ্ছা, এবার এই অংশটাকে কিভাবে করব, আগে এই অংশটা দেখাই। এখানে যে ক্রাইড আছে সেই ক্রাইডের ব্যবহারটা দেখাবো, তারপর দেখাবো কেন আমরা ডক্টর এবং হ্যান্সের কথাই আনতে পারি না। ওকে, ক্রাইড মানে কি, ক্রাইড মানে দুইটা হয়, ক্রাইডের দুইটা মিনিং হয়, ক্রাই CRY, ক্রাই মানে দুইটা জিনিস, একটা হচ্ছে চিৎকার করা, চিল্লাচিল্লি, একদম লোকাল ল্যাঙ্গুয়েজে বলে চিল্লাচিল্লি করা, আর একটা হচ্ছে কান্না করা, ক্রাই, ওয়াই আর ইউ ক্রাইং, কান্না করছো কেন। এখন দ্য দারভিশেস, উই প্রে ফর আল্লাহস পার্ডন, আমরা আল্লাহর ক্ষমা চাইছি, অ্যান্ড এই আল্লাহর ক্ষমা চাইছি যখন তুমি বলো তখন অবশ্যই তুমি চিৎকার করে নিশ্চয়ই বলো না, তাহলে তুমি কান্না করে বলছো। দ্যাট মিনস এখানে ক্রাইড শব্দটা কোনো না কোনো মিনিং দিচ্ছে, ক্রাইড শব্দটা কোনো না কোনো মিনিং দিচ্ছে, যে কান্না করে তারা জিজ্ঞেস করলো। তাহলে এই জায়গা এই সেন্টেন্সটাকে এইভাবে করতে পারো, দ্য dervishes told crying, কান্না করতে করতে বললো, told crying that they prayed for, আমি একটু সংক্ষেপে লিখলাম কেমন, আল্লাহস পার্ডন,
ওকে, তাহলে দ্য দরভেশেস টোল্ড ক্রাইং দ্যাট দে প্রেড ফর আল্লাহস পার্ডন, এভাবে লিখতে পারো। আবার এভাবেও লিখতে পারো দ্য দরভেশেস ক্রাইড অ্যান্ড টোল্ড, দ্য দরভেশেস ক্রাইড অ্যান্ড টোল্ড দ্যাট দে প্রেড ফর আল্লাহস পার্ডন, এভাবেও লিখতে পারো। অর্থাৎ ক্রাইড শব্দটা এখানে ব্যবহার করবা, ক্রাইড শব্দটা এখানে ব্যবহার করবা, গেল একটা। সো দ্য দরভেশেস টোল্ড ক্রাইং দ্যাট দে প্রেড ফর আল্লাহস পার্ডন। ওকে, তারপর the dervishes told crying that they prayed for Allah's pardon and দিয়ে যুক্ত করে দাও, and দিয়ে পলাইনটা, and their lives were at। এবার এই ইয়ার বলতে কি বুঝিয়েছে, এই ইয়ার বলতে কি বুঝিয়েছে তোমার জানার দরকার নেই। ইয়ার লিখছে, তুমি লিখে দিবা হিস মার্সি। অ্যান্ড এটা দ্বারা কি আল্লাহকে বুঝাচ্ছে নাকি এটা দ্বারা যে লোকটা কথা বলেছে সেই লোকটাকে বুঝাচ্ছে আমরা জানি না। ওকে, আল্লাহর উপর আমাদের জীবন, আল্লাহর উপর, আল্লাহ দয়ের উপর নির্ভর করছে এটাও বুঝতে পারে, বা আমাদের জীবন তোমার উপর নির্ভর করছে, তোমার দয়ের উপর নির্ভর করছে এটাও বুঝতে পারে। তবে হ্যাঁ, বুঝার একটা উপায় আছে। যদি এটা আল্লাহকে বুঝাতো তাহলে প্রোনাউনের ওয়াইটা ক্যাপিটাল লেটারে হতো। যেমন তুমি আল্লাহ বা সৃষ্টিকর্তাকে বোঝানোর জন্য যখন কোনো প্রোনাউন ইউজ করো তখন হি ইউজ করি তো আমরা সাধারণত, হি তাকে বোঝানোর জন্য না, তখন ওই হিটা অবশ্যই কোন লেটারে লিখতে হয়, ক্যাপিটাল লেটারে। সো এখানেও যদি আমি ইয়র দ্বারা গড বা আল্লাহকে বুঝাতাম তাহলে এটা ক্যাপিটাল লেটার ইউজ করতাম। সো এটা ক্যাপিটাল লেটার ইউজ করুক, স্মল লেটার ইউজ করুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, কারণ তুমি এটা কি দিয়ে করছো, হিজ দিয়ে করছো। যদি এটা স্মল লেটার হয় এটা স্মল, যদি এটা ক্যাপিটাল হয় এটা ক্যাপিটাল। স্যার এখানে তাহলে ক্রাইং শব্দটা আমরা কেন ইউজ করছি কারণ এটা দরবেশরা কান্না করে করে বলছে। এবার সেই ক্রাইংটা চিৎকার করে হোক বা কান্না করে, চিৎকার করে তো অবশ্যই না, কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইছে। তাহলে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইছে তখন এটা অবশ্যই কান্না করে বলছে, তাই ক্রাইং শব্দটা ইউজ করছি আমরা এখানে, এটা বাদ দিতে পারি নাই। এবার আসো সেই প্রশ্নটা, কোনটা 8 নাম্বার মনে হয় না, প্যারা নাম্বার 8, হু ইজ দেয়ার, প্যারা নাম্বার 8, হু is there cried, কি জানি আছে, cried the doctor, cried the doctor putting his head out of his bedroom window। এখন এই ক্রাইডটাকে আমরা ব্যবহার করছি না, এই ক্রাইডটাকে আমরা ব্যবহার করছি না কারণ তুমি যদি এটাকে, ও আসলে কি করেছে দেখো, প্রশ্ন করেছে হু ইজ দেয়ার, ওখানে কে আছো, জানলা দিয়ে মুখটা বের করে জিজ্ঞেস করছে কে আছো। এখন যদি তুমি লাইনটাকে এরকম করে লিখো, দ্য ডক্টর আস্কস ক্রাইং, খেয়াল করো তুমি যদি এই লাইনটাকে ওই পুটিং হিজ হেড আউট অফ হিজ বেডরুম উইন্ডো, এটা তো আগে আসবে। পরের অংশটাকে যদি তুমি এইভাবে লিখো, দ্য ডক্টর আস্কড ক্রাইং হু ব্লা ব্লা ব্লা, এভাবে যদি করো, অথবা যদি তুমি এভাবে করো, দ্য ডক্টর ক্রাইড অ্যান্ড আস্কড, যদি এইভাবে করো, দুইটার কোনোটাই হবে না, দুইটা কোনোটাই হবে না, কারণ এখানে তো ক্রাইং দ্বারা তুমি কান্না করাটাকে বুঝিয়ে দিয়েছো, কিন্তু এখানে ক্রাইং দিয়ে তুমি কি কান্না করাটাকে বুঝাতে পারছো না। এখানে কি আসলে কান্না করেছিল, চিৎকার করেছিল, কিন্তু যখন তুমি ক্রাইং শব্দটা ইউজ করবা তখন ওই কান্না করাটাও মিনিং হিসেবে চলে আসবে, কান্না করাটাও মিনিং হিসেবে চলে আসবে। অর্থাৎ এক্সামিনার এটাকে তখন চিৎকার হিসাবেও নিতে পারে, কান্না হিসাবেও নিতে পারে। আর চিৎকার বা কান্না হিসাবের মধ্যে সাধারণত ক্রাইং শব্দটা আমরা কান্না হিসেবে ব্যবহার করি, যেরকম এখানে ব্যবহার করেছি কান্না অর্থে, কান্না অর্থে এখানে ব্যবহার করেছি। সো একই রকমভাবে এখানেও কান্না অর্থে ব্যবহার চলে আসবে, কিন্তু কান্না অর্থে তো না, ডাক্তার কি কান্না করে করে জিজ্ঞেস করেছিল না, সেজন্য আমরা ক্রাইং শব্দটাকে এখানে ইউজ করতে পারি নাই। আমরা এখানে কি দিয়ে করেছি, আস্ক দিয়ে করেছি। দ্য ডক্টর আস্কড হু দেয়ার ওয়াজ, নাকি হু ওয়াজ দেয়ার, হু ওয়াজ দেয়ার, দ্য ডক্টর আস্কড হু ওয়াজ দেয়ার। তাহলে এই ক্রাইং শব্দটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে করা যাবে না। হ্যাঁ, যদি তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে করতে চাও করতে পারো, তবে সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে সেটা কান্না অর্থে ব্যবহার করা হচ্ছে কিনা।
চিৎকার করার জন্য শাউটেড আলাদা একটা ওয়ার্ড আছে চিৎকার করার জন্য। যদি শাউটেড থাকে, যেমন একটা প্যাসেজে হয়তো আসতে পারে আমাদের পরবর্তীতে, যেখানে বানর এবং ইঁদুরের মধ্যে রুটি ভাগ নিয়ে কথাবার্তা হবে। ওকে, স্টপ, ইউ আর ইটিং অল আওয়ার ব্রেস্ট, শাউটেড দ্য টু মাঙ্কি, শাউটেড দ্য টু রেটস, এরকম একটা লাইন আসবে কোনো একটা প্যাসেজে। সো চিৎকার করার জন্য শাউটেড ওয়ার্ডটা আছে, সেখানে ক্রাইড শব্দটা দেওয়ার দরকার নেই, বুঝতে পারছো? তাই তুমি যদি এই ক্রাইডকে কান্না অর্থে ব্যবহার করে ক্রাইং লিখো, তাহলে সেন্টেন্সটাই ভুল হচ্ছে, কারণ ডাক্তার কান্না করে নাই। নাম্বার ওয়ান, ডাক্তার চিৎকার করেছে, কিন্তু চিৎকার করার জন্য শাউটেড একটা ওয়ার্ড আছে। এখন যদি তুমি ক্রাইড শব্দটাকে এখানে বসাও, আক্সডের পরে বসাও, তাহলে এটা অবশ্যই কান্না অর্থে বোঝানো হবে। সেজন্য এই আক্সডের পর ক্রাইড বসানো হয়নি। স্যার এখানে কি অর্থ বসিয়েছেন? এখানে কান্না অর্থেই বসিয়েছি, কারণ দরবেশরা আল্লাহর কাছে ক্ষমা চাইছে, সেই অর্থে আমরা ক্রাইং শব্দটা ইউজ করতে পারলাম। তাহলে ক্রাইং যদি কান্না অর্থে প্রকাশ পায়, তখন তুমি ক্রাইড শব্দটাকে ইউজ করতে পারো। আর যদি ক্রাইটা কান্না অর্থে প্রকাশ না পায়, চিৎকার অর্থে প্রকাশ পায়, তখন এটাকে ইউজ করা যাবে না। এখন বাকিটা বাবা তোমার ইচ্ছা, তুমি যদি বলো না স্যার আমি লিখি না, অসুবিধা কি? দ্য ডক্টর আস্কড ক্রাইং, ডাক্তার কান্না করতে করতে জিজ্ঞেস করলো হু ওয়াজ দেয়ার, সেখানে কে, লিখতে পারো, কিন্তু ডাক্তারের কান্না করার কোনো কারণ আমি দেখছি না। ওকে, সো ক্রাই শব্দটা নিয়ে কনফিউশন দূর হলো। যদি ক্রাই কান্না অর্থে ব্যবহৃত হয়, তাহলে তুমি সে ক্রাই শব্দটাকে ইউজ করবা। আদারওয়াইজ এটা যদি চিৎকার করা অর্থে ব্যবহার করা হয়, তখন এটা ইউজ করবা না। এটার পরিবর্তে সেন্টেন্স অনুসারে ইন্টারোগেটিভ হলে আস্কড, অ্যাসার্টিভ হলে টোল্ড, ইম্পারেটিভ হলে অর্ডার, কমান্ডে যা যা আসবে সেটা বসাবা, ক্রাইড নিয়ে কোনো কিছুই বসাবে না। এরকম অনেক কিছুই বাদ যাবে। এরকম তুমি বলো স্যার তাহলে ক্রাইড বাদ গেল, হ্যাঁ বাদ গেল। যেমন এরকম তোমরা কেন, আচ্ছা যাই হোক, 9-10 হয়তো তোমরা করো নাই, 9-10 হয়তো তোমরা করো নাই। ধরো এরকম একটা লাইন যদি দেয়, ধরো এরকম একটা লাইন যদি দেয়, হি সেড টু মি হোয়াট ডু ইউ ইট, I said, you know, I don't eat much. Okay, so he said to me, what do you eat? তুমি কি খাও? আমি বললাম you know I don't eat much. এখানে এই you know মানেটা কি? you know মানেটা কি? ইউ নো মানে কি তুমি জানো? তাহলে আমি কি আনসারটা এভাবে লিখবো, আই আনসার দ্যাট হি নিউ আই ডিড নট ইট মাচ, এভাবে লিখবো না। এই ইউ নোটা এটা হচ্ছে কথা চালিয়ে যাওয়ার জন্য ইউজ করা হয়। যেমন দেখবা আমরা আমাদের কিছু মুদ্রা দোষ থাকে, মুদ্রা দোষ মানে কি আমরা কথা কথা এটা ইউজ করি, ইউ সি, ইউ নো, লাইক, এরকম ইউজ করি। যেমন বাংলায় ইউজ করি বুঝছো, বুঝছো। কারণ ধরো তোমাকে কিছু একটা বলতে গেছি এবং শুরুটা করলে এরকম, বুঝছো কালকে সকালে না আমরা ওখানে গিয়েছিলাম, বুঝছো কালকে সকালে না আমরা ওখানে গিয়েছিলাম, শুরুটা কি দিয়ে করছি, বুঝছো দিয়ে। এই বুঝছো কোনো মিনিং আছে? নাই তো, এই বুঝছো কোনো মিনিং নেই, কারণ আমি তোমাকে কিছু বলিই নাই, বলার আগে তুমি বুঝবা করতে গিয়ে। তাহলে এগুলোকে মুদ্রা দোষ বলে। ঠিক সেরকম ইংরেজদেরও কিছু মুদ্রা দোষ আছে, যেগুলোকে যেমন তারা ইউনো বা আইসি এরকম টাইপের, ও এরকম টাইপের, কেমন তাদের মুদ্রা দোষ। সো এই ইউ নো টাইপের এই জিনিসগুলোকে তখন কী করতে হয়, কমপ্লিটলি অ্যাভয়েড করতে হয়। আই আনসার দ্যাট আই ডিডন্ট ইট মাচ, আই আনসার দ্যাট ইউ হি নিউ হবে না, হি নিউ হবে না। তাহলে এরকম ইউ নো এর মতো সাবজেক্ট ভার্ব সহ বাদ পড়ে যাচ্ছে, কারণ এগুলো শুধু বাক্যগুলোকে কন্টিনিউ করার জন্য ইউজ করা হয়, এগুলোকে কখনো মিনিং অর্থে ইউজ করা হয় না। কেমন মানে এগুলো কোনো মিনিং নাই, এগুলো কোনো মিনিং নেই। আমরা যত প্যাসেজ করব তত এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। এখন তোমাকে শুধু একটা দেখালাম, এখানে ইউনো মানে হচ্ছে তুমি জানো তো না, তুমি জানো আমি আসলে এই কাজটা করি না, তুমি জানো আমি আসলে কাজটা করি না, হয়তো সে জানো না বিষয়টা, আমি শুধু কথা বলার জন্যই সেটাকে টেনে নিয়ে গেলাম ইউ নোটাকে। কেমন? সো এরকম অনেক কিছুই বাদ যেতে পারে, যেরকম ক্রাইড শব্দটা বাদ গেল। ওকে, সো ডান। এটা গেল কত নাম্বার? 11। ওকে, এরপর নাম্বার 12 পোর্টার ইউ মে, সো না, এটা ইউ মে গো হবে। পোর্টার ইউ মে গো, সে দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লাফিং, এটাও আলিফ লায়লা আরব রজনীর সেই গল্প, সেই কাহিনী থেকে নেওয়া হয়েছে। পোর্টার মানে কুলি,
কুলিকে বলছে তুমি যেতে পারো। সেই দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস, ওই ঘরের মালকিন মহিলাটা বললো লাফিং, হাসতে হাসতে, ইউ হ্যাভ গেইনড ইয়োর ফ্রিডম, তুমি তোমার স্বাধীনতা অর্জন করেছো। By the Almighty, he replied, I will not leave this house until I have heard the stories of my companions. একই গল্প, ওই দরবেশরা যেখানে গিয়েছে এই লোকটাও সেখানে গিয়েছে, মানে এই পোর্টারটাকেও সেখানে নিয়ে যাওয়া হয়। এই গল্পটা অনেক মজার, অনেক মজার। যে গল্পটা শুরুই হয় এরকম যে এক খুব সুন্দরী মহিলা, বোরখা পরা, সামনে মুখে মেকআপ দেয়া, একটা বাজারে গেছে এবং সেখানে কিছু শপিং করছে, কেনাকাটা করছে, কাঁচাবাজা করছে, এবং সেখানে একজন লোকে পোর্টারের কাছে আসলো এবং পোর্টারের কাছে এসে বলল তুমি কি যাবে। তার মুখের কাপড়টা তুললো, অর্থাৎ মেকআপটা তুললো, এবং তুলে সে পোর্টার দিকে তাকিয়ে বলল তুমি কি যাবে। তখন সে পোর্টার বলছে হ্যাঁ যাবো। তখন পোর্টার ওকে বললো ঠিক আছে, তুমি তোমার ঝুড়িটা নিয়ে আমার পেছন পেছন চলো। তখন তারা বিভিন্ন কিছু কেনাকাটা করে তারা একটা ঘরে গেল, অনেক দূরে, শহর থেকে অনেক দূরে একটা ঘরের মধ্যে তারা প্রবেশ করে। এরকম একটা গল্প। সেখানে গিয়ে দেখতে পায় যে 3টা কুকুর বাঁধা আছে এবং 3জন মহিলা সেই কুকুর 3টাকে প্রচণ্ড মারছে, কুকুরগুলো ব্যথায় কাঁদছে। এরপর কিছুক্ষণ পর আবার সেই 3টা কুকুরকে সেই 3জন মহিলা প্রচণ্ড আদর করছে এবং সে পোর্টারটা সেগুলো বসে বসে দেখছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন পোর্টারকে এসে এগুলো বলছে, ওকে পৌঁছা, you may go, said the mistress of the house, laughing. You have gained your freedom by the Almighty. By the Almighty, he replied. এটা হচ্ছে পোর্টারের কথা। তাহলে ফার্স্ট লাইনটা কী হবে? পোর্টার, you may go, said the mistress of the house, laughing. তাহলে ওইখান থেকেই শুরু করো। The mistress of the house told the porter, laughing. The mistress of the house told the porter, laughing, that. লাফিংটাকে তো বাদ দিতে পারছি না। সো দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টোল্ড দ্য পোর্টার লাফিং দ্যাট হি মাইট গো। হি দিয়ে ব্র্যাকেটে পোর্টারের পি দিও, না দিলেও চলে, কারণ এখানে মিস্ট্রেস আর পোর্টার আছে। মিস্ট্রেস তো অবশ্যই শি হবে, পোর্টার হি। তাহলে না দিলেও চলে, তুমি রাখতে পারো। তাহলে দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টোল্ড দ্য পোর্টার লাফিং, হাসতে হাসতে বললো, হাসতে হাসতে, এটাকেই লাফিং বলা হচ্ছে। আমরা যেরকম ক্রাইং দিয়েছি, কাঁদতে কাঁদতে না, এমনি। ওকে, তাহলে দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টোল্ড দ্য পোর্টার লাফিং দ্যাট হি মাইট গো অ্যান্ড দিয়ে যুক্ত কর, পরেরটাও অ্যাসেটিভ, অ্যান্ড হি হ্যাড গেইনড হিজ ফ্রিডম। শেষ। By the Almighty, he replied. আমরা শিখছিলাম যে বাই গড, বাই দ্য স্টার্স, বাই জোভ, এরকম থাকলে কারো নামে শপথ করা বুঝায়। তাহলে বাই দ্য অলমাইটি মানে আল্লাহর কসম বা সর্বশক্তিমানের কসম, এরকম করে বলছে, শপথ করে বলছে। তাহলে সোয়ারিং বাই দ্য অলমাইটি, সোয়ারিং বাই দ্য অলমাইটি, সোয়ারিং বানান পারবি তো না, SWEARING, সোয়ারিং বাই দ্য অলমাইটি, he replied that, পরের লাইনটা বসে যাবে। তাহলে সোয়ারিং বাই দ্য অলমাইটি, he replied that he would not leave, I will not leave-টা would not, he would not leave that house, this house-টা that house, he would not leave that house until he had until he had heard the stories of his companions, যতক্ষণ না সে তার কম্পেনিয়নদের স্টোরিগুলো শুনছে, until he had heard the stories of his companion। তাহলে পুরো লাইনটা হলো, পুরো প্যাসেজটা হলো এরকম, the mistress of the house told the porter laughing that he might go and he had gained his freedom. Swearing, SWEARING, swearing by the Almighty, he replied that he would not leave that house until he had heard the stories of his companions. ফুল স্টপ। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত করলাম। পরের প্যাসেজটা একটু নিজেরা চেষ্টা করুন, পরের প্যাসেজটা, কারণ এটা আমি অলরেডি করার সময় ওই যখন ইয়েস বা নোয়ের 3 ধরনের ব্যবহার দেখাচ্ছিলাম, যে ইয়েস কখনো আনসার ইন দ্য অ্যাফার্মেটিভ অর্থে ব্যবহার করা হয়, ইয়েস কখনো অ্যাগ্রিড অর্থে ব্যবহার করা হয়, ইয়েস বা নো কখনো ইনসিস্টেড অর্থে ব্যবহার করা হয়। তখন এই প্যাসেজটা আমি এই প্যাসেজ থেকে কয়েকটা লাইন করেছিলাম, প্যাসেজ নাম্বার 13। সো এটা একবার ট্রাই করবা নিজেরা অবশ্যই। 14টাতে একটা ঝামেলা আছে, এটা আমি করাবো, এটা তুমি পারলে করো, না পারলে আমার জন্য রেখে দিও, কারণ মাঝখানে অজিত বোস নামক একটা প্রবলেম ক্রিয়েট হবে এখানে। ওকে, সো এটা আমি করছি।
আচ্ছা, যেটা বলার তাহলে এই দুটো শুধু প্র্যাকটিস করো আর প্রিপারেশনসগুলো রিভিশনে রাখো। যেটা বলা সেটা হচ্ছে কি, আমি গত 2 শুক্রবার পরীক্ষা নিব বলেও নেওয়া হয়নি। আমার ন্যারেশনের উপর পরীক্ষা নেওয়ার কথা ছিল, গত 2 শুক্রবার কোনো না কোনো কারণে সেগুলো বাদ গেছে। এই শুক্রবার পরীক্ষাটা হবে, এই শুক্রবার রাত 10:30টায় রাত 10:30টায় প্রশ্নটা দেওয়া হবে এবং 10:30 থেকে 11টা পর্যন্ত 30 মিনিটসের একটা প্রশ্ন হবে। আর সেই 30 মিনিটসের প্রশ্নে মার্কস কত জানি না, 30 মিনিটস 30 মিনিট সময় পাবা তুমি। অবশ্যই সেটা MCQ হতে পারে অথবা সেটা রাইটিংও হতে পারে। গুগল ফর্মেই হবে পরীক্ষাটা। এখন তোমাকে 4টে উত্তর দেওয়া থাকবে, হয়তো সেই 4টে উত্তর থেকে একটা অপশন তোমাকে বেছে নিতে বলা হবে, অথবা তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হবে এবং বলা হবে এটা ইনডাইরেক্ট কী হবে সেটা তুমি লেখার অপশন দেওয়া হবে। এবং সেটা পরীক্ষাটা অবশ্যই ন্যারেশনের উপর হবে। তবে আমি কোনো প্যাসেজ দিব না, আমি দিলে সিঙ্গেল সেন্টেন্স দিব, 10টা 15টা বা 20টা সিঙ্গেল সেন্টেন্স হবে। হি সেড আই গো দেয়ার, এরকম টাইপের সিঙ্গেল সেন্টেন্স দিব। এবার সেই সিঙ্গেল সেন্টেন্সগুলো তোমাকে করতে হবে। প্যাসেজ দিচ্ছি না, শুধু ডিটেল সেন্টেন্স, কারণ আমি চাইছি তোমার বেসিকটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, বাই দেন স্যার, টেক কেয়ার।